আসসালামু আলাইকুম সবাইকে। ড্রিম লাইটস অ্যাপের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো। তো আজকে আমরা সমাসের সর্বশেষ পার্ট অব্যয়ীভাব সমাস নিয়ে আসছি। তো আশা করি ধারাবাহিকভাবে আমরা সমাস বুঝতে পেরেছি। আজকে আমরা সর্বশেষ আলোচনা করব। অব্যয়ীভাব কিন্তু অন্যান্য যে সমাসগুলো আমরা আগে পড়েছি যে ওইগুলা কিন্তু আমরা নিয়ম অনুযায়ী বা কিছু ফর্মুলা ব্যবহার করে কিন্তু আমরা ওইগুলা চিনতে পেরেছি বা ব্যাস বাক্য নির্ণয় করতে পেরেছি। কিন্তু আজকে যেটা বলবো অব্যয়ীভাব সমাসটা হচ্ছে কিছুটা ব্যতিক্রম। হ্যাঁ, সাধারণত কি ফর্মুলা ব্যবহার করে এটা করা যায় না বা কিছু 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 জিনিস মনে রাখতে হয়। আচ্ছা, কিছু জিনিস মনে রাখতে হয়। তাহলে মনে রাখে কি আসলে সমাস করবো আমরা? দেখি, আমাদের নতুন করে কোনো কিছু মনে রাখতে হবে না। কিছু মনে রাখার কিছু জিনিসগুলো আমরা জানি। অবশ্যই আমরা সবাই উপসর্গ চিনি। হ্যাঁ, উপসর্গ নিয়ে হচ্ছে আমাদের আজকের এই যে অব্যয়ীভাব সমাসটা, এটা মূলত গঠিত হয় উপসর্গ নিয়ে। এটাকে বলা হয় উপসর্গ গঠিত সমাস। তাছাড়া আরেকটা কথা থেকে যায়, যেহেতু অব্যয়ী ভাব তার মানে অব্যয় থেকে আসছে কিছু অব্যয় শব্দ, আর এই অব্যয় শব্দগুলো হচ্ছে উপসর্গ রূপে ব্যবহৃত হয়। ওই শব্দগুলো আমরা আসলে দেখি। দেখো, উপ, প্রতি, নির, আ, যথা, অনু, উদ, সম, প্রর, এই শব্দগুলো হচ্ছে কি একদিকে অব্যয়, অন্যদিকে কি উপসর্গ। হ্যাঁ, যেহেতু আমরা উপসর্গ আগে পড়ে আসছি, উপসর্গ কিন্তু অনেকগুলো রয়েছে। তো আমাদের এখানে গুটি কয়েকটা উপসর্গ, যেই উপসর্গগুলো থাকলে আমরা বুঝতে পারবো কি ওই সমাসটা অব্যয়ীভাব সমাস। এগুলো আমাদের আয়ত্ত করতে জানতে একেবারে আয়ত্ত করে ফেলতে হবে যে কোন সমাসগুলো, কোন উপসর্গগুলো আছে, যে উপপ্রতি যেগুলো আছে, এগুলো থাকলে অবশ্যই কি হবে অব্যয়ীভাব সমাস। এটা আমাদের অবশ্যই জানতে হবে। তাছাড়া বন্ধুরা, একটা অব্যয়ীভাবটা কিন্তু আগে প্রথমে বলেছিলাম কিছুটা ব্যতিক্রম। আমরা আগে যেই সমাসগুলো পড়েছি কোনোটাতে পরপদ, কোনোটাতে উভয় পদ, হ্যাঁ, কোনোটাতে কোনো পদেরই প্রাধান্য পায়নি। কিন্তু আজকে যেটা পড়বো এটা পূর্ব পদের প্রাধান্য পায়, পূর্ব পদের। হ্যাঁ, সমাসের একমাত্র একটাই সমাস আছে যেটা পূর্বপদের প্রাধান্য পায়, ওইটা হচ্ছে কি অব্যয়ীভাব সমাস, পূর্বপদের প্রাধান্য পাবে। ঠিক আছে, এখন অব্যয়ীভাবের যেরকম ভাবে উপসর্গগুলো মনে রাখতে হবে, তাছাড়া এটার কিছু এই ব্যাসবাক্য করার নিয়মগুলো মনে রাখতে হবে। তাছাড়া উপসর্গগুলা কোনটা, এই আমাদের যে উপসর্গ নিয়ে গঠিত হয় যে অব্যয়ীভাব সমাস, ওইটা কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। দেখা গিয়েছে কি যে একটা উপসর্গ বিভিন্নভাবে বিভিন্ন অর্থ প্রকাশ করছে বিভিন্ন শব্দে বসে। ওই জিনিসটা আমরা খেয়াল করব বন্ধুরা, যে প্রতিদিন। হ্যাঁ, আমরা জানি যে প্রতি শব্দটা কি উপসর্গ। তো সাধারণভাবে স্বাভাবিকভাবে যেহেতু প্রতি শব্দটা বসছে, তো প্রথমে তো আমরা বলতে পারি কি নিঃসন্দেহে এটা কি অব্যয়ীভাব সমাস। হ্যাঁ, এখন দেখো কোন অর্থে ব্যবহৃত হচ্ছে ওইটা জানার জন্য আমাদের, যেহেতু প্রতিদিন, হ্যাঁ, তো প্রতিদিনের ব্যাসবাক্য বলে দিন। হ্যাঁ, এটা একটা কি বোঝাচ্ছে ধারাবাহিকতা বোঝাচ্ছে। আর এই ধারাবাহিকতাটাকে প্রকাশ করা হয় বিপসা অর্থে। কি অর্থে? বিপসা অর্থে। ঠিক আছে, এখন একটা জিনিস মজার জিনিস হচ্ছে কি এই প্রতি শব্দটাই কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন অর্থ প্রকাশ করেছে। এখানে খেয়াল করো যে আমাদের এখানে আছে যে প্রতিবাদ মানে কি? প্রতিবাদ শব্দটা দ্বারা বোঝা যাবে না একটা বিরোধ, কারোর সাথে বিরোধ বা বিরোধপূর্ণ মনোভাব। তাহলে দেখো বিরুদ্ধবাদ, এটা ব্যাসবাক্য হচ্ছে বিরুদ্ধবাদ। হ্যাঁ, যেহেতু বিরুদ্ধ তাহলে এটা কোন অর্থে প্রকাশ করছে? বিরোধ অর্থ প্রকাশ করছে। আচ্ছা, তারপরে দেখো সেম ওয়ার্ড প্রতিবাদ হচ্ছে কার সাথে? পক্ষের সাথে, প্রতিপক্ষ। তাহলে প্রতিপক্ষ মানে কি? হ্যাঁ, প্রতিপক্ষ মানে প্রতিদ্বন্দ্বী বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে যখন প্রতিপক্ষ শব্দটা আসবে এই অব্যয়ীভাব সমাসটা কোন অর্থে ব্যবহৃত হবে? অবশ্যই প্রতিদ্বন্দ্বী অর্থে। আচ্ছা বন্ধুরা, তারপরে খেয়াল করো প্রতিচ্ছায়া। হ্যাঁ, প্রতিচ্ছায়া মানে কি? কারোর মানে আমরা বলতেছি না যে ওই লোকটার প্রতিচ্ছায়া ওর মাঝে দেখা যায়, বা ওর বাবার প্রতিচ্ছায়া আমরা দেখতে পাচ্ছি ওর মাঝে। তার মানে প্রতিনিধি, একজনের আরেকজনের প্রতিনিধি করছে বা প্রতিনিধিত্ব করছে ওই জিনিসটা। তার মানে কি বোঝায়? প্রতিনিধি বোঝায়। এখানে এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে এই একটা উপসর্গ কিন্তু কোনটা প্রতি উপসর্গ কিন্তু কয়ভাবে ব্যবহৃত হয়েছে? 4 ভাবে ব্যবহৃত হয়েছে। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটাই অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে এগুলো, যে উপসর্গগুলো যখন শব্দের সাথে বসে অব্যয়ীভাব সমাস হয় আর সেটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। তারপর আরেকটা খেয়াল করো, এখানে উপসর্গটা যখন
ব্যবহৃত হয় মানে উপকণ্ঠ। আচ্ছা, উপকণ্ঠ যখন আমরা এটাকে ব্যাসবাক্য করি তখন কি হবে? কণ্ঠের সামীপ্যে, কণ্ঠের সমীপে বা এখন দেখো কণ্ঠের সমীপে মানে কি? এই যে কণ্ঠের সমীপে ব্যবহৃত হচ্ছে উপকণ্ঠ। এখন সেই কারণে এটাকে বলা হয় কি? সামীপ্য অর্থে ব্যবহৃত হয়। এখন আমরা যে বলেছিলাম যে অবয়ভাব সমাসটা পূর্বপদের প্রাধান্য পায়, সেটা কি হবে? এখানে একটু দেখি যে এই উপকণ্ঠ শব্দটা দ্বারা কি কণ্ঠকে বুঝিয়ে থাকি না উপকণ্ঠটাকে বোঝায় মূলত? হ্যাঁ, দেখো কণ্ঠ হচ্ছে একটা জিনিস, আর যখন এটার সাথে উপটা যুক্ত হচ্ছে তখন অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, অন্য একটা অর্থ দাঁড়াচ্ছে। তার মানে মূল অর্থটা পরিবর্তন করে দিচ্ছে কি? উপ 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 কি? পূর্বপদ। তো সেক্ষেত্রে উপ উপ সরি পূর্বপদের প্রাধান্য পায়। আচ্ছা, এখানে উপযুক্ত হয়েছে, তারপরে এই শব্দটাতে খেয়াল করো, এটা তো উপশহর। হ্যাঁ, উপশহর, উপশহর কি? একটা জিনিস হচ্ছে শহর, তো উপশহর মানে শহরের মতোই, কিছুটা শহরের মতো বা শহর সদৃশ, শহরের সদৃশ উপশহর। তখন সেটা কোন অর্থে ব্যবহৃত হবে? সদৃশ অর্থে। আচ্ছা বন্ধুরা খেয়াল করো, উপশহর, শহর, এই উপশহর শব্দটা কি আমরা শহরকে মেন করতেছি না উপটাকে মেন করতেছি? উপ বলতে এখানে উপটা যুক্ত হয়ে এই যে শহরের সদৃশ কোনো একটা জিনিসকে বা ছোট শহরটাকে বোঝাচ্ছে, এখানে মূল অর্থটা প্রাধান্য পাচ্ছে কি? উপ, শহর প্রাধান্য পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি পূর্বপদের প্রাধান্য পায়। হ্যাঁ, আমাদের খেয়াল করতে হবে যখন উপকণ্ঠ হচ্ছে সামীপ্য অর্থ হচ্ছে, আর যখন উপশহর হচ্ছে তখন কি অর্থ হচ্ছে? সদৃশ অর্থ হচ্ছে বন্ধুরা। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস খেয়াল করি আমরা, অনুগমন। হ্যাঁ, অনু, এখন উপসর্গ হচ্ছে অনু। অনু উপসর্গ যখন প্রথমে ব্যবহৃত হয়েছে শব্দের প্রথমে, স্বাভাবিকভাবে আমরা বলতে পারি কি সেটা কি? অব্যয়ীভাব সমাস। এখন কোন অর্থে ব্যবহৃত হচ্ছে ওই জিনিসটা আমরা খেয়াল করব। দেখো, অনুগমন এটাকে যদি আমরা ব্যাসবাক্য করছি তখন হচ্ছে পশ্চাৎ গমন, পশ্চাতে গমন। হ্যাঁ, মানে কাউকে অনুকরণ করে পিছনে আসা, এরকমটা পশ্চাতে গমন। তো ওইটা কি অর্থে? অবশ্যই পশ্চাৎ অর্থে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা খেয়াল করো, এখনো অনু ছিল, এখনো অনুক্ষণ, এখনো অনু আছে, কিন্তু এই অনুটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? অনুক্ষণ মানে কি? মানে ক্ষণে ক্ষণে, বারে বারে, ক্ষণে ক্ষণে। তার মানে ক্ষণে ক্ষণে বিষয়টা কি? বারে বারে, মানে ধারাবাহিকতা অর্থে। তো আমরা প্রথমে জেনেছি ধারাবাহিকতা বলতে কি বোঝায়? বিপসা, বিপসা শব্দটা ধারাবাহিকতা বোঝায়। তাহলে এই অনুটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? বিপসা অর্থে। আচ্ছা বন্ধুরা, তারপর খেয়াল করো, আ, আ উপসর্গটা কিভাবে ব্যবহৃত হচ্ছে? আপাদমস্তক। আপাদমস্তক মানে কি? মানে আপাদ, পা হতে মাথা পর্যন্ত, পুরোটা আপাদমস্তক, পা হতে মাথা পর্যন্ত। তো এটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? আমরা বলতেছি পা হতে মাথা পর্যন্ত, তাহলে আপাদ পর্যন্ত অর্থে, পর্যন্ত অর্থে ব্যবহৃত হচ্ছে এটা। তারপর আ শব্দটা যখন আবার আরক্তি হিসেবে ব্যবহৃত হয়, আরক্তি মানে কি? একটু ব্যতিক্রম কিন্তু এগুলার ব্যাসবাক্যটা খেয়াল করো, ঈষৎ রক্তিম। হ্যাঁ, ঈষৎ, ঈষৎ রক্তিম। আর যখন ঈষৎ রক্তিম হিসেবে ব্যবহৃত হবে তখন এই আটা কি? কোন অর্থে? ঈষৎ অর্থে। আর কোন অর্থে হবে? ঈষৎ অর্থে ব্যবহৃত হবে। একবার ব্যবহৃত হচ্ছে পর্যন্ত অর্থে, আরেকবার ব্যবহৃত হচ্ছে কি? ঈষৎ অর্থে। আচ্ছা বন্ধুরা, সবচেয়ে অব্যয়ভাব সমাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মানে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় এসে থাকে, যেটা হচ্ছে কি? যথা, যথা শব্দটা। যখনই যথা শব্দটা থাকবে তখনই আমরা সেটা বুঝে নেব কি? ওইটা হচ্ছে অব্যয়ভাব সমাস। যথা শব্দটা থাকলে অব্যয়ভাব সমাস। আর এই যথা শব্দটা দ্বারা মূলত কি বোঝায়? মূলত হচ্ছে অনতিক্রম্যতা। হ্যাঁ, মানে অতিক্রম করা যায় না, অনতিক্রম্যতা। ঠিক আছে, এখন যখনই যথা শব্দটা থাকবে, মানে যার সাথে যথা শব্দটা থাকবে যার পূর্বে, তখন আমরা কি ওই শব্দটার পরে মানে ওইটা অতিক্রম করা যায় না, ওইটা বুঝবো। দেখো, যেহেতু এখানে যথা রীতি, হ্যাঁ, তার মানে রীতির সাথে যথাযুক্ত হয়েছে, তার মানে রীতিকে অতিক্রম না করে। আবার যখন বলা হবে যথাসাধ্য, তখন কি হবে? বলেছি যে যথা শব্দটা যার সাথে যুক্ত হবে ওইটা অতিক্রম না করে, তাহলে কি হবে? সাধ্যকে অতিক্রম না করে। এখানে ছিল যথারীতি, মানে রীতিকে অতিক্রম না করে। হ্যাঁ, এখন তাহলে যথা শব্দটা যখন ব্যবহৃত হয় অব্যয়ভাব সমাসে, সেটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? অবশ্যই অনতিক্রমতা অর্থে ব্যবহৃত হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ, দেখো যে হা শব্দটা, হা উপসর্গটা যখন শব্দে থাকবে তখন সেটা
হা থাকলে আমরা অভাব, মানে যেই মানে যার পূর্বে যে শব্দটা যখন হা পূর্বে থাকছে তখন সেটা কি ব্যাস বাক্য করার ক্ষেত্রে আমরা অভাব শব্দটা নিয়ে আসবো। যেমন হা ভাত মানে কি ভাতের অভাব, এখানে বোঝাই যাচ্ছে সেটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, অভাব অর্থে। আচ্ছা, তারপরে একটু খেয়াল করো নির শব্দটা, অভাব, হাও কিন্তু অভাব অর্থে হচ্ছে, আবার নির শব্দটাও অভাব অভাব অর্থে ব্যবহৃত হয়। সেটা কি হবে দেখো, নির নির আমিষ, নিরামিষ, নিরামিষ, হ্যাঁ মানে কি আমিষের অভাব। হ্যাঁ, এখান থেকে বোঝা যাচ্ছে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, মানে রোগাক্রান্ত, আমিষ নাই, অভাব আছে, আমিষের অভাব আছে, তার মানে অভাব অর্থে। আচ্ছা, এই তাহলে আমরা কি পেলাম, অভাবের দুইটা পেলাম যে কি কি অর্থে ব্যবহৃত হচ্ছে। তারপরে দেখো যে পরিপূর্ণ, আচ্ছা এটার আগে আমরা একটু দেখি এখানে যে উদ্বেল শব্দটা, হ্যাঁ মানে উদ্বেল শব্দটা আসছে উত উপসর্গ থেকে, হ্যাঁ তার মানে এখানে মূলত আমরা ধরে নিব কি যুক্ত আছে, উত উপসর্গটা যুক্ত আছে। আর যখন উত উপসর্গ যুক্ত আছে আমরা বলতে পারি এটা কি একটা অবয়বাব সমাস। আর তখন এটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে বা এটার ব্যাস বাক্যটাই বা কিভাবে হচ্ছে, দেখো উদ্বেল মানে হচ্ছে কি বেলাকে অতিক্রান্ত, বেলাকে অতিক্রান্ত, তার মানে অর্থটা কি হবে অতিক্রান্ত অর্থে। যখন আমরা বলবো উচ্ছৃঙ্খল মানে কি শৃঙ্খলাকে অতিক্রান্ত, হ্যাঁ তো উচ্ছৃঙ্খল, ওরকম ভাবে এই উৎসব উপসর্গটা যখন আসবে ওইটা কোন অর্থে ব্যবহৃত হবে, অতিক্রান্ত অর্থে। আশা করি বুঝতে পেরেছ। এগুলো কিন্তু আমাদের অন্যান্য সমাজ থেকে কিছুটা ব্যতিক্রম বন্ধুরা, ভালোভাবে বুঝতে হবে। তারপর খেয়াল করো এই যে বললাম পরি উপসর্গটা, হ্যাঁ পরি উপসর্গটা এবং সম উপসর্গ যখন এই দুইটা বাক্যে ব্যবহৃত হয়, শব্দে ব্যবহৃত হয় পরিপূর্ণ। আর এই পরিপূর্ণ শব্দটা কোন অর্থে ব্যবহৃত হবে, মানে পূর্ণ, সম্পূর্ণ অর্থে, পূর্ণ অর্থে, কোন অর্থে, আবার যখন সম্পূর্ণ এটাও কি পূর্ণ অর্থে। এটা শব্দটা দেখি বোঝা যাচ্ছে যে কোন অর্থে ব্যবহৃত হবে। পরিপূর্ণ এবং সম্পূর্ণ এই শব্দগুলো পূর্ণ অর্থে ব্যবহৃত হচ্ছে। আশা করি বন্ধুরা তোমরা অবয়ব সমাসটি বুঝতে পেরেছো। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা অন্যান্য সমাস যেভাবে পড়েছি গতানুগতিক ধারায় কিন্তু আমরা অবয়ব সমাসটা আইডেন্টিফাই করতে পারছি না। তো তোমাদেরকে বলবো এই অব্যয়ভাব সমাসের আরো কিছু উদাহরণ আছে নবম ও দশম শ্রেণীর বাংলা বইটাতে। তো আশা করি তোমরা ওইটা এই উদাহরণগুলো দেখে নিবে, ওখান থেকে দেখলে ভালোভাবে বিষয়টা আয়ত্ত করতে পারবে। তো এখান থেকে আমরা আজকে যতটুকু পড়লাম এটাকে যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো আশা করি অব্যয়ভাব সমাসে আর কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।